লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান সন্ন্যাসী শ্যানশু সেজে মংদের সেই বিতর্ক প্রতিযোগিতায় চলে যায়, আর সে সেখানে তার রিয়েল ওয়ার্ল্ডের জ্ঞান ইউজ করে তাদের সবাইকে অনেক ভালোভাবে বোকা বানায়। আর যখন সেই মাস্টাররা দেখতে পারে যে তারা তার সাথে ডিবেটে কখনোই জিততে পারবে না, তখন তারা তাদের ফাইনাল কম্পিটিশনের জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই একদিন আগেই ফাইনাল কম্পিটিশন স্টার্ট করতে দেখে শাইয়ান ভাবছিল তারা তো এখানে একদিন স্কিপ করে দিয়েছে, আর এরই সাথে ফাইনাল কম্পিটিশন আজই শুরু করে দিয়েছে। আমি তো ভেবেছিলাম এখানে আমায় আরো একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু না, এখন তো দেখছি তাদের এই তাড়াহুড়ার জন্য একদিন আগেই ফাইনাল কম্পিটিশন শুরু হয়ে যাচ্ছে। সত্যি এটা আমার জন্যই ভালো, কারণ এতে করে আমার অনেকটা সময় বেঁচে যাবে। তখনই অ্যানাউন্স হয় আমরা এখন ফাইনাল কম্পিটিশন এর মানে বিচার শুরু করব। তাই এখন এখানে যারাই উপস্থিত আছেন তারা যেই মন্দির অথবা যেই সম্প্রদায়েরই হোক না কেন, তাদের মধ্যে যদি বুদ্ধ ধর্ম রিলেটেড কোনো ধরনের আকাঙ্ক্ষা অথবা জ্ঞান থেকে থাকে, তাহলে আপনারা চাইলে এগিয়ে এসে এই কম্পিটিশনে যোগ দিতে পারবেন। তাই যাই হোক, আজ আমরা এখানে আমাদের বৌদ্ধ ধর্ম রিলেটেড যেই জ্ঞান আছে সেই জ্ঞানের তুলনা করব। অতএব এখানে আমরা আমাদের কাল্টিভেশন রিলেটেড কোনো কিছুরই কম্পেয়ার করব না। এখানে আমরা আমাদের হৃদয়ের মধ্যে বুদ্ধা রিলেটেড কতটুকু বিশ্বাস আছে সেই বিশ্বাসেরই কম্পিটিশন করব। তাই এখন এখানে আপনাদের মধ্যে ইনার ট্রেলামের নিচে যতগুলো পার্সন আছে তারা সবাই এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে। তখনই সেখানে এক মং সেই ট্রেজার নিয়ে চলে আসে, আর এরই সাথে অ্যানাউন্স করে যে এই কম্পিটিশনের মধ্যে যেই পার্সন সব থেকে ভালো পারফর্ম করবে আর এরই সাথে এই কম্পিটিশনের 3টা ধাপ কমপ্লিট করবে, সেই আজ আমাদের এই প্রতিযোগিতার উইনার হবে। আর যেই পার্সন এই প্রতিযোগিতার মধ্যে জিতে যাবে সে আমাদের গিলিং টেম্পলের ধ্বংসাবশেষ, এর মানে আমাদের একমাত্র সেই ট্রেজারের সাথে 1 সপ্তাহ কাটাতে পারবে। আর সেই ট্রেজার দেখে সেখানের ডিসেপলরা বলাবলি করতে শুরু করে যে গুজবে আছে যে এই ট্রেজার আইটেম বুদ্ধ মূর্তির অস্থি থেকে সংরক্ষণ করা হয়েছে, আর এই আইটেম যদি কোনো বুদ্ধিস্ট কাল্টিভেটর তার হাতে নেয় তাহলে সে গুলিং টেম্পলের নির্মাতার সাথে বুদ্ধা রিলেটেড আলোচনা করতে পারবে। আমরা জানি না যে এই বছর কি আমরা এই কম্পিটিশনে জিততে পারবো কি পারবো না, কিন্তু এতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের হাতে আরো অনেক সময় আছে। প্রতি বছরই আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। সত্যি এটা তো আমাদের সবার জন্যই অনেক ভালো একটা সুযোগ। তখনই সেই ওল্ড মং বলে, মাস্টার শ্যানশু, নিশ্চয়ই আপনিও এই কম্পিটিশনে পার্টিসিপেট করবেন, তাহলে প্লিজ। এটা শুনে শাইয়ানও ওনাকে এর জন্য গ্রিট করে, আর এরই সাথে ওল্ড মং সেই লোটাস সেই ডিসেবলদের দিকে পাঠিয়ে দেয় যেখানে সেই কম্পিটিশন অনুষ্ঠিত হবে। তখন শাইয়ান ভাবছিল সত্যি এটা তো আমার জন্য অনেক ভালো একটা সুযোগ, কারণ এখানে টপ 1, 2, 3 তারা 3জনই এই ধ্বংসাবশেষের সাথে সময় কাটাতে পারবে। তাই আমায় অন্তত পক্ষে এই কম্পিটিশনের মধ্যে 3rd প্লেস গ্রহণ করলেই হবে, এর থেকে বেশি আর কিছুই লাগবে না, কারণ আমায় শুধু সেই আইটেমটাকে একবার টাচ করতে হবে, এরপর যা করার সিস্টেম নিজে থেকেই করে নেবে। তখনই সেখানে মাস্টার বুজি হাসতে হাসতে বলে, এই কম্পিটিশন যতই কঠিন হোক না কেন আমাদের সেক্টর মেম্বাররা এতে কখনোই হারবে না। এটা বলেই সে সেখানে তার এক ডিসেবলকে ডাকে যার নাম তু ওয়াং শ্যাং। আমি তাকে তু বলেই ডাকবো। যেহেতু আমি এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই জিনিসটা দেখতে চাই যে তুমি তোমার এই ট্রেনিং এর সাহায্যে কতটুকু এগিয়েছো। তখনই আবার অ্যানাউন্স হয় যে এখনই এখানে বৌদ্ধদের বিচার শুরু হতে চলেছে, তাই আপনাদের মধ্যে যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করবেন না তারা প্লিজ 5 ধাপ পিছিয়ে যান। আর অন্যদিকে শাইয়ান সেই কম্পিটিশনের মধ্যে বসে ভাবছিল আমি জানি না যে তারা এই কম্পিটিশনের প্রথম ধাপে কি ইউজ করবে। তখনই পেছন থেকে তু তার নিজের আন্দাজে গ্রিট করে বলে, সন্ন্যাসী শ্যাংশু, সত্যি আপনার বুদ্ধ ধর্ম সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি সেটা সবার থেকে আলাদা, এরই জন্য সত্যি আমি আপনার অনেক প্রশংসা করি। কিন্তু আজ এখানে যে কম্পিটিশন হতে চলেছে সেই কম্পিটিশনের মধ্যে আমি জিতবো। এটা শুনে শাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ আমি অপেক্ষা করব আর দেখব। এটা বলে সে সেখানে ভাবছিল
আমি জানি না তাকে দেখে আমার কেন চুনজিবাইয়ের কথা মনে পড়ছে। সত্যি এটা আমিও জানি না যে আসলে চুনজিবাই কে। নিশ্চয়ই চাইনিজ কোনো ক্যারেক্টার হবে। তখনই গুলিং টেম্পলের এক ডিসেপল চুইওয়ান সে বলে, মাস্টার আমাদের এই কম্পিটিশন স্টার্ট করতে চলেছে। আর এরই সাথে তিনি এটাও বলেছে যে এখানে যারা আলতু ফালতু কথা বলছে তাদেরকে চুপ থাকতে। বিশেষ করে ব্রাদার তু, দয়া করে তুমি তোমার চিন্তা ভাবনা ঠিক করো, নয়তো আমার মনে হয় যখন এই কম্পিটিশন স্টার্ট হবে তখন তুমি এই কম্পিটিশনের মধ্যে পার্টিসিপেট করতে পারবে না। কারণ এখানে তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে যে এখনো তোমার ধ্যান অন্য কোনো দিকে আছে। এইসব শুনে তু বলে, সন্ন্যাসী শিওয়ান, তুমি এখানে অন্যকে চুপ না করিয়ে আগে এটা ভাবো যে তোমার মা কি কখনো চুপ করেছিল। এটা শুনে শিওয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, এইসব আজে বাজে শব্দ ইউজ করার কোনো দরকার নেই, এতে এখানে কারোরই ফায়দা হবে না। আর উপর থেকে এখানে আমার মা অথবা তোমার মা সবকিছুই বৃথা। তাদের এইসব কথা শুনে সাইয়ান ভাবছিল সে কি গিলিং টেম্পলের সেই বিখ্যাত ডিসেপল শি ইউন। হ্যাঁ, আমি তার বিহেভিয়ারে এই জিনিসটা তো বুঝতে পেরেছি যে তার মন মানসিকতাও বুদ্ধের মতোই একেবারে শান্ত। তখনই সেখানে সেই কম্পিটিশন স্টার্ট করার অ্যানাউন্স করে। আর এই অ্যানাউন্স শোনার সাথে সাথেই সেই দাউনের মাস্টার এক ধূপকাঠি উঠিয়ে বলে, এই সোল ধূপ আরো একদিন পর ইউজ করার জন্য এখানে আনা হয়েছিল, কিন্তু কোনো একটা কারণের জন্য আজ এটা ইউজ করতে হচ্ছে। কিন্তু এতে কি বাসে যায়, কারণ এই কম্পিটিশন আজ না হলেও কাল তো হতোই। কিন্তু যেহেতু এটা আগেই হচ্ছে সেহেতু এটা ভালোই হচ্ছে। এইসব বলেই তিনি সেখানে সেই ধূপকাঠি জ্বালিয়ে দেয় আর এরই সাথে একটা স্পেল কাস্ট করে যার নাম অ্যাজ দ্য স্মোক ইজ লেট দোজ দ্য সু এনচ্যান্টমেন্ট ল্যাঙ্গুয়েজ। এটা কাস্ট করতেই সেই ধূপের ধোঁয়া সেই ডিসেবলদের দিকে যেতে শুরু করে যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। তখনই আমরা জানতে পারি এই ধোঁয়ার মাধ্যমেই এই কম্পিটিশনের মধ্যে যারা পার্টিসিপেট করেছে তারা এক অলৌকিক ফিল্ডে চলে যাবে যেখানে তাদের এই কম্পিটিশনের বিচার হবে। তখনই তারা এক ইনস্ট্রুমেন্ট বের করে ফেলে যার নাম এরম কাঠির মাছ। এটা লিয়াংটাও মন্দিরের এক ট্রেজার আইটেম। এই সাহায্যেই যে ডিসেবলরা তাদের বিচারের মধ্যে উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে সেই ড্রিম থেকে বের করে নিয়ে আসা হবে। আর গিলিং টেম্পলের এই চাদর এই কম্পিটিশনের মধ্যে সব থেকে বড় রোল প্লে করবে, কারণ এর সাহায্যেই তারা যেই ড্রিম ওয়ার্ল্ডে যাবে সেই ড্রিম ওয়ার্ল্ডকে পুরোপুরি রিয়েলিস্টিক করে তুলবে। এতে করে এখানে একটা ফেয়ার কম্পিটিশন হবে। এটা বলেই তিনি সেই চাদর সেই ডিসেবলদের উপর ছড়িয়ে দেয়। আর এরই সাথে আমরা দেখতে পারি সেই ছোট চাদর অনেক বড় হয়ে তাদের সবাইকে ঢেকে ফেলেছে। তখনই তিনি বলে, আজ এই কম্পিটিশনের মূল টপিক হবে দ্য 8 হেভেন এন্ড দ্য 8 হেল। তখনই সেখানে শিদাউন বলে, ও তাহলে এইবার এই কম্পিটিশনের মূল টপিক জীবনের 8টি কষ্ট এবং মৃত্যুর পরের 8টি কষ্ট। আর সেই মাস্টারদের কাছের এই ট্রেজার দেখে সাইয়ান ভাবছিল, ও তাহলে এগুলোই হলো বুদ্ধিস্ট টেম্পলের মেইন ট্রেজার যার সাহায্যেই তারা তাদের ডিসেবলদেরকে ট্রেন করে। তখনই সাইয়ান ধ্যান করতে করতে ভাবছিল, আমি আমার রিয়েল ওয়ার্ল্ড থেকে বুদ্ধ সম্পর্কে যতটুকু জেনেছি তাতে আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে এই ওয়ার্ল্ডে বুদ্ধার সেই 2 ভাগের মধ্যে যেই ভাগটা ফলো করা হয় সেটা হলো হীনযান বুদ্ধা। এই সংস্কৃতিতে কাল্টিভেটররা নিজেদের উপরই অনেক বেশি ফোকাস করে, আর অপর পাশে মহাযান বুদ্ধা। এর মধ্যে সবাই একে অপরের জন্য কাজ করে। কিন্তু এই ওয়ার্ল্ড যেহেতু একটা কাল্টিভেশন ওয়ার্ল্ড সেহেতু তারা হীনযান বুদ্ধ ধর্ম ফলো করেই যেই অ্যাচিভমেন্ট অ্যাচিভ করেছে সেটা সত্যিই অনেক প্রশংসনীয়। এইসব ভাবতে ভাবতেই তার চোখ বন্ধ হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে বলতে শুরু করে, আমি বুঝতে পারছি না আমার সাথে এখানে কি হচ্ছে। কেন জানি না আমার মনে হচ্ছে যে এই সময় আমি একটা বলের ভেতর আছি। না না, এটা আবার কেমন ফিলিংস, মনে হচ্ছে আমি সেই বল থেকে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। এইসব বলতে বলতেই তার নজর তার ছোট ছোট 2 হাতের উপর পড়ে। আর এরপর মোমেন্টই আমরা দেখতে পারি সাইয়ান একটা ছোট বাচ্চাতে পরিণত হয়ে গেছে। এটা দেখে সেও সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি আমি কি এখন সত্যি এক ছোট বাচ্চার বডিতে চলে এসেছি? ও, আমি এখন বুঝতে পেরেছি এই ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে জীবনের 8টি কষ্টকে ফেস করতে শেখাবে। আর এই 8টি কষ্টের মধ্যে একটা হলো জন্মের কষ্ট। যেহেতু আমি বুঝে গেছি সেহেতু আমার মনে হয় না এখানে আমার আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে।
তখনই সেখানে সেই বেবি সাইয়ান কাঁদতে কাঁদতে ভাবছিল সত্যি এটা অনেক বেশি ইরিটেটিং যে তারা এখানে এই ট্রায়ালের ভেতর আমাদের অরিজিনাল কনসিয়াসনেস সহই এই বডিতে পাঠিয়েছে। এর মানে কি তারা এরকমটা সকল পার্টিসিপেন্টের সাথেই করেছে? যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার মনে হয় এই কম্পিটিশনটা অতটাও ইন্টারেস্টিং হবে না। সত্যি আমার এখানে অনেক বেশি ঘুম পাচ্ছে। এর কারণ একটা বাচ্চার স্টেমিনা অতটাও থাকে না, যার জন্য আমি কয়েকটা বিষয়ের উপর চিন্তা করাতেই এত বেশি ক্লান্ত হয়ে গেছি। সত্যি এটা এখন আমার জন্য সব থেকে বড় সমস্যা। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই তার বাবা মা তাকে কোলে করে নেয় আর এরই সাথে তাকে আদর করতে শুরু করে। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই তার বাবা তাকে হাঁটা শেখাচ্ছে। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই সাইয়ান একটু বড় হয়ে গেছে আর এরই সাথে তার একটা বোনও হয়েছে। এইসব দেখে সাইয়ান ভাবছিল সত্যি তাদের এই ইলিউশনটা কতটা রিয়েলিস্টিক, যার জন্য আমি মুহূর্তের মধ্যেই এত বড় হয়ে গেছি। আর এখানে থেকে আমার এরকমও মনে হচ্ছে না যে আমি অন্য কোনো ওয়ার্ল্ডে আছি। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই সে আরো একটু বড় হয়ে গেছে আর এরই সাথে সে তার বোনের হাত ধরে হাঁটতে হাঁটতে ভাবছিল সত্যিই আমি জানি না যে এটা কেমন টেকনিক। এটা কি এরকম কোনো টেকনিক যার সাহায্যে সোল অ্যাটাক করা হয়? যদি এটা এরকম কোনো টেকনিক হয়ে থাকে তাহলে তো আমার বডি এর বিরুদ্ধে নিশ্চয়ই কোনো না কোনো অ্যাকশন নিত। কিন্তু যত যাই হোক এটা সত্যিই অসাধারণ। এরপরও আমার একটা জিনিস অনেক বেশি অ্যানোয়িং লাগছে যে আমি এখানে আমার লাইফের সবগুলো মোমেন্ট ভালোভাবে কাটাতে পারছি না। তারা শুধু কিছু গুরুত্বপূর্ণ মোমেন্টই আমাদেরকে দেখাচ্ছে আর অনুভব করার সুযোগ করে দিচ্ছে, আর বাকি যেই মোমেন্ট গুলো আছে সেই সবগুলোই স্কিপ করে দিচ্ছে। সে যখন এই সব কিছু ভাবছিল আর তার বোনের সাথে হাঁটছিল তখনই হঠাৎ করে তার বোন মাটিতে পড়ে যায় আর এরই সাথে সেই পুরো মহলই একেবারে স্তব্ধ হয়ে যায়। আর এর পরের মোমেন্টেই সাইয়ান তাকে উঠিয়ে বলে, দেখো না জানে কি করে তোমার শরীর এত বেশি খারাপ হয়ে গেছে। এটা বলে সে সেখানে ভাবছিল যদিও এই স্মৃতিগুলো ভুয়া হতে পারে এরপরও কতটা বাস্তবসম্মত, যার জন্য এখানে তাদের ক্রিয়েট করা আমার এই সস্তা বোনের জন্য আমার অনেক বেশি দুঃখ হচ্ছে। কিন্তু ভাগ্য ভালো যে আমার কাছে আমার ফিঙ্গার অফ নির্বাণা আছে, যার সাহায্যে আমি তাকে খুব সহজেই সুস্থ করে তুলতে পারবো। এটা বলে সে যখনই তার বোনের উপর তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করার ট্রাই করে তখনই সে অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে তার আঙুল দেখে ভাবতে শুরু করে, কি এটা কি হলো, আমি এখানে আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে পারছি না কেন? আর এরপর সিনেই আমরা দেখতে পাই তার বোন মরে গেছে আর তার বাবা মা তার বোনের কবর সামনে বসে কাঁদছে। এইসব দেখে সাইয়ান সেখানে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল আর এরই সাথে সে সেখানে ভাবছিল, আমি বুঝতে পারছি না যে কেন আমি এখানে আমার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করতে পারিনি। এই স্কিলটা কি আমার আত্মার সাথে কানেক্টেড না? তাহলে কেন কেন আমি এই ওয়ার্ল্ডে সেই স্কিলটাকে ইউজ করতে পারছি না? এর মানে কি এটা একটা ইলিউশন, এর জন্য আমি এখানে এই স্কিলটা ইউজ করতে পারছি না? আর সব থেকে বড় বিষয় এটা যে আমি এখানে আমার সিস্টেমকেও ফিল করতে পারছি না, এমনকি কেউ না একটু সামন করতে পারছি না, তার সাথে তো আমি কোনো ধরনের কোনো কন্টাক্টই ফিল করতে পারছি না। তখনই সিন সেই কম্পিটিশনের উপর শিফট হয় যেখানে আমরা দেখতে পারি তারা এখনো তাদের পজিশনেই বসে আছে আর তাদের উপর সেই কাপড়ের সাহায্যে যেই স্পেলটা কাস্ট করা হয়েছে সেই স্পেলটার জন্য তারা যে লাইফ এক্সপিরিয়েন্স করছে সেই লাইফের এক ঝলক আমরা তাদের মাথার উপরে দেখতে পাই। তখনই আমরা সেই ভিড়ের মধ্যেই তুকেও দেখতে পাই, তার বডি থেকে রেড অরা রিলিজ হচ্ছে আর এরই সাথে সেখানেই আমরা তাকে তার চোখ খুলতে দেখতে পাই আর এই সময় তার দুটো চোখই পুরো লাল টকটকে হয়ে আছে। এই জিনিসটা দেখে মাস্টার বুজি সেখানে হাসতে হাসতে বলে, দেখেছো আমি আমার প্রিয় ডিসেবলের কাছে যেমনটা আশা করেছিলাম সেই এখানের এই প্রথম ট্রায়াল শেষ করে সর্বপ্রথম বের হয়েছে। আর এরই সাথে সেখানেই এক মাস্টারকে বলে, কুয়ান কিং তাহলে বলো এই ট্রায়ালের ডিফিকাল্টি কি একেবারেই শেষ হয়ে গেছে? কারণ এই টেস্ট ক্লিয়ার করতে আমার ডিসেবলকে একটুও ফোর্স ইউজ করতে হয়নি, সে তো অনেক সহজেই কমপ্লিট করে ফেলেছে। তখনই সেই ওল্ড মং বলে, এখানে আমাদের এই ফার্স্ট ট্রায়ালের মধ্যে জীবনের 8টি অসুবিধা সম্পর্কে মানুষ এক্সপিরিয়েন্স করে আর এই 8টা লাইফের মধ্যে ভিন্ন ভিন্ন টাস্ক দেওয়া হয় যেখানে একটা মানুষকে অনেক ধরনের অনেকগুলো অসুবিধা ফেস করতে হয়।
আর এই অসুবিধাগুলো ফেস করে একে তো মানুষ খারাপের পথে চলে যায় অথবা তারা বুদ্ধের পথে চলে আসে। আর যারা এইসব কিছু ফেস করার পরও নিজেদেরকে কন্ট্রোল করে বুদ্ধের পথে চলে আসে আর নিজের জীবনকে বুদ্ধের পথে উৎসর্গ করে দেয়, তারাই শুধুমাত্র এই ট্রায়ালে উত্তীর্ণ হতে পারে। এছাড়া কখনোই কোনো পার্সন এই ট্রায়ালে উত্তীর্ণ হতে পারবে না। আর এখানে তোমাদের সুপ্রিম এসোটেরিক সেক্টের রুলসই হলো এটা যে তোমরা তোমাদের ধর্ম ফলো করার জন্য যদি তোমাদের কাউকে হত্যাও করতে হয়, এর জন্য তোমরা পিছিয়ে থাকো না। এই ক্ষেত্রে যদি তোমাদেরকে কেউ বাধা দেওয়ার জন্য আসে অথবা তোমাদেরকে এই সব কিছু করার জন্য মানাও করে, এরপরও তোমরা তোমাদের পথ ভ্রষ্ট হও না। তোমরা তোমাদের ধর্মের জন্য তোমাদের সামনে যারাই বাধা হয়ে আসে তোমরা তাদের সবাইকেই শেষ করে দাও। সেই পার্সন যেই হোক না কেন, হোক সে তোমার টিচার, হোক সে তোমার ফ্রেন্ড, হোক সে তোমার প্রতিবেশী, আর হোক সে তোমার অনেক কাছের জন, তোমরা কাউকে ক্ষমা করো না, সবাইকেই শেষ করে এগিয়ে যাও। তোমাদের এই রুলসের জন্যই তোমাদেরকে তোমাদের ধর্ম ফলো করা থেকে কেউ কখনোই সহজে পথ ভ্রষ্ট করতে পারে না। তাই আমাদের এই ফার্স্ট ট্রায়াল তোমাদের মতো কাল্টিভেটরদের জন্য সত্যিই অনেক সহজ। কিন্তু এতে ফায়দা কি? তোমাদের কাল্টিভেশনের যে টেকনিক, এই টেকনিকের জন্যই তোমাদেরকে এখনো ইভিল কাল্টিভেটর আর ইভিল মংদের সেক্ট বলেই দাবি করা হয়। এইসব শুনে মাস্টার বুজি সেখানে হাসতে হাসতে বলে, ভালো হোক আর খারাপ, যেই পদ্ধতি অবলম্বন করে একটা মানুষ সব থেকে দ্রুত একটা আরহাট হতে পারে সেটাই সঠিক পদ্ধতি। তাই তো দেখো তোমাদের কাল্টিভেশনের যেই সিস্টেম, সেই সিস্টেমের জন্য তোমরা এখনো আমাদের থেকে অনেক দূরে। সত্যি তোমাদের চিন্তা ভাবনা এখনো অনেকটাই সংকীর্ণ। এইসব শুনে শিদাউনের মাস্টার সেখানে অনেকটা রেগে যায় আর এরই সাথে তিনি বলে, দেখো মাস্টার বুঝি এখানে কিভাবে অন্য মনস্ক হয়ে আছে আর এরই সাথে অবুঝের মতো খিলখিল করে হাসছে। তখনই সেই ওল্ড মং বলে, হ্যাঁ এটা মানতে হবে যে আমাদের এই ফার্স্ট কম্পিটিশনের মধ্যে মাস্টার বুজির ডিসেবল প্রথম স্থান গ্রহণ করেছে। এর কারণ এই ট্রায়ালে জীবনের 8টি কষ্টকে তুলে ধরা হয়েছে। আর এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য ইভিল মংদের মেথড সব থেকে বেশি কার্যকর, কারণ তারা শুরু থেকেই মার কাট করে সামনের দিকে এগোনো শিখেছে। কিন্তু দ্বিতীয় যেই ট্রায়ালটা হবে সেটা হবে আফটার লাইফের 8টি ডিফিকাল্টি। নিশ্চয়ই সেটা তোমার ডিসেবলের জন্য অনেক বেশি কঠিন আর কষ্টকর হবে। এর কারণ সেখানে এরকম কোনো সিস্টেম নেই যার সাহায্যে তোমরা মারধর করে সামনের দিকে এগোতে পারবে। তাই মাস্টার বুঝি আমার মতে তোমায় এখন তোমার ডিসেবলকে নিয়ে টেনশন করা দরকার, কারণ সে কিভাবে এই সেকেন্ড ট্রায়াল কমপ্লিট করবে এটা তার জন্য সত্যি অনেক বেশি কঠিন হয়ে পড়বে। তখনই সেখানে শিদাউনের মাস্টার বলে, হ্যাঁ ওল্ড মং এখানে সঠিক বলেছে। নেক্সট যেই ট্রায়ালটা আসতে চলেছে সেই ট্রায়ালের জন্য মাস্টার জি বুঝি আপনাকে আপনার ডিসেবলের জন্য টেনশন করা দরকার, কারণ এই ট্রায়ালে যদিও সে মার্কাট করে এগিয়ে গিয়েছে, দ্বিতীয় ট্রায়ালে এরকমটা সে কখনোই করতে পারবে না। সত্য বলতে কি আমার ডিসেবল ইনার ট্রায়ালামে পৌঁছে গেছে। যদি সে এখনো ইনার ট্রায়ালামে না পৌঁছতো তাহলে নিশ্চয়ই সেও এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারত। আর এরই সাথে আপনাদের সবাইকে এই জিনিসটা দেখাতে পারতো যে সে কতটা ট্যালেন্টেড। তাই মাস্টার বুঝি নেক্সট ট্রায়ালের জন্য আপনাকে আপনার ডিসেবলকে তৈরি করে রাখা দরকার, নয়তো সে মাঝ রাস্তায়ও পৌঁছতে পারবে না, এর আগেই ভেঙে পড়বে। কিন্তু ওল্ড মাস্টার এখনো আমি আপনার ডিসেবল শিওয়ানের জন্য অনেক বেশি কৌতূহলী হয়ে আছি যে সে এই ট্রায়ালের মধ্যে কি করছে আর তার আর কতক্ষণ লাগবে এই ট্রায়াল কমপ্লিট করতে। এইসব শুনে ওল্ড মাস্টার বলে, আমার ডিসেবল শিওয়ান সম্পর্কে আমি সবকিছুই জানি, আর আমি এটাও জানি যে তার এই ট্রায়াল কমপ্লিট করতে আর কত সময় লাগবে। সত্য বলতে কি আমি সব থেকে বেশি কৌতূহলী হয়ে আছি মাস্টার শ্যানশুর ট্রায়ালের জন্য। না জানে তিনি কিভাবে ওনার ট্রায়াল কমপ্লিট করছে। আমি সত্যি ওনার সফলতা দেখার জন্য অনেক বেশি কৌতূহলী হয়ে আছি। এটা বলেই তিনি যখনই শাইয়ানের দিকে তাকায় তখনই আমরা দেখতে পারি সে এই সময় অনেক বেশি এক্সস্ট হয়ে গেছে, আর তাকে দেখে মনে হচ্ছে সে এই ট্রায়ালের মধ্যে অনেক বেশি স্ট্রাগল করছে। আর এখানে শাইয়ানের এই স্ট্রাগলের সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা দেখতে পারবো যে শাইয়ান কিভাবে তার এই ট্রায়াল কমপ্লিট করে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে
এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।